বিধানসভা নির্বাচনে বিজেপি এবং একনাথ শিন্ডে শিবসেনা ক্লিন সুইপ করলো। অন্যদিকে গোহারা হারলো কংগ্রেস। ঠিক 6 মাস আগে লোকসভা নির্বাচনে কংগ্রেস বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল। তবে বিধানসভা নির্বাচনে কেন কংগ্রেসের এত খারাপ ফল হলো, আজকে সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ, তার থেকে জানতে চাইবো কংগ্রেসের এই খারাপ ফলের ব্যাখ্যা কিভাবে দেখছে। দেখো প্রীতি, এটাকে দুভাবে দেখা যায়। একটা হচ্ছে কংগ্রেসের খারাপ ফল, একটা হচ্ছে বিজেপির ভালো ফল। তো যে ফার্স্ট বয় হয়েছে আমরা তাকে নিয়ে আলোচনা করি। কংগ্রেস যে খারাপ করেছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বিজেপির যে কামব্যাক মহারাষ্ট্রে, সেটা হচ্ছে মোর এপিক দেন কংগ্রেসের খারাপ ফল করা। ঠিক আছে, বিজেপির যে কামব্যাক সেটা যে হিউজ। তুমি দেখো মহারাষ্ট্রে কংগ্রেস লোকসভা ভোটে 13খানা সিট পেয়েছিল। উদ্ধব ঠাকরে শিবসেনা উদ্ধব শিবির তারা পেয়েছিল 9টি আসন, অথচ শিবসেনা যারা একনাথ শিন্ডের শিবির তারা পেয়েছিল 7টি আসন। এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী তারা পেয়েছিল 8টি আসন, অজিত পাওয়ার মাত্র 1টি আসনে জিতেছিল। সেইখান থেকে আজকে যে বিজেপি রিকভার করলো মাত্র 6 মাসের মধ্যেই, যে মহারাষ্ট্র রিকভার করলো, এটা একটা মহাকাব্যের মতন। কিন্তু এই মহাকাব্যের রচনাটা কি করে হলো সেটাই হচ্ছে আজকের স্টোরি, যে কি করে বিজেপি এটা করলো। দেখো আমরা বারবার দেখেছি যে বিজেপি বা সিপিএম এই পার্টিগুলো ক্যাডার ভিত্তিক দল, তো যেদিনকে ভোট শেষ হয় তার পরের দিন থেকে আবার নতুন ভোটের প্রস্তুতি শুরু করে। তো মহারাষ্ট্রে বিজেপি এই যে রিকভারের প্রসেস, এটা কিন্তু লোকসভা ভোটের পরদিন থেকেই শুরু করেছিল। কংগ্রেস এবার লোকসভা ভোটে কি হয়েছে যে 100খানা সিট পাওয়ার পরে কমপ্লেসেন্ট হয়ে গেছে, মানে মনে হচ্ছিল কংগ্রেস যারা সরকার গঠন করতে চলেছে। বিজেপি ওই যে 240-এ আটকে গেল, তারপর থেকে যে বিজেপি একটা রিকভারি মোডে গেছে, সেটা একটা পরিষ্কার ছাপ দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র ফলাফলে। এখন কি হয়েছে মহারাষ্ট্র ফলাফলে, বিজেপি কি করে এটা অ্যাচিভ করলো, আজকে পোস্ট রেজাল্ট যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, দেখো বিজেপি প্রথমে কি করেছে, যে কিছু পপুলিস্ট স্কিম নিয়েছে, লাডলি বেহেন যোজনা। ঠিক আছে, এই পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের মতনই, কিন্তু শুধুমাত্র এই পপুলিস্ট স্কিমটাই একমাত্র কারণ নয়। বিজেপি কি করেছে, যে টুকরো টুকরো যে জাতপাতের গোষ্ঠীগুলো আছে মহারাষ্ট্রে, সেই ইকুয়েশনে ইলেকট্রাল স্ট্র্যাটেজিকে সাজিয়েছে। এবং মানে তুমি দেখো যে যারা পশুপালক তাদের একটা বড় ভোট আছে, যারা মারাঠওয়াড়ার লোকজন তাদের একটা বড় ভোট আছে। এই যে রিজনাল রিপ্রেজেন্টেশন, সেইখানে তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী ভোটে ঘোষণা করা, সেইটাকে বিজেপি করেছে। আর একটা র্যাবিট একটা পোলারাইজেশনের দিকে গেছে, মানে হচ্ছে যে যেটা আমরা লোকসভা ভোটের পর থেকেই দেখেছি বিজেপি যেটা করার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে একটা হাইপার পোলারাইজেশনে করেছে, করার ফলে যে নিজেদের যে ভোট ব্যাংকটা সেটাকে কনসলিডেট করেছে, তার সঙ্গে কিছু সোশ্যাল স্কিম অ্যাপ্লাই শুরু করেছে, এবং হচ্ছে যে ওই আদার ব্যাকওয়ার্ড কাস্ট এই জায়গাগুলোতে রিপ্রেজেন্টেশন বাড়িয়ে খুব সুনিপুণভাবে একটা কৌশল সাজিয়েছে, যার ফলাফল বিজেপি পেয়েছে। আরও একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস, যে বিজেপি যে অ্যালায়েন্স, দেখো এই কনজিকিউটিভ ইলেকশন পরপর গত 10 বছর 15 বছরের ভোট যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা দেখব যে যত ভালো করে তার জোটটাকে সাজিয়েছে, যার প্রচার এবং যার মানে লক্ষ্য সেইটাতে যে যতটা স্পষ্ট, বিজেপি আইডিওলজিক্যালি অনেক স্পষ্ট। বিজেপি কি করতে চেয়েছে মহারাষ্ট্রে সেটা অনেক বেশি পরিষ্কার ছিল। ঠিক আছে, তাদের প্রচার সেটা যতই পোলারাইজেশনের মুসলিম বিদ্বেষের যাই হোক না কেন, কিন্তু তার ভিতরে একটা স্পষ্টতা ছিল। আর কি ছিল, আর ছিল একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। মানে একনাথ শিন্ডে চিফ মিনিস্টার, ঠিক, কিন্তু একনাথ শিন্ডের পার্টি কিন্তু বিজেপির সঙ্গে সমান সংখ্যক আসনে লড়েনি। অজিত পাওয়ার একটা পার্টনার, অজিত পাওয়ারকে কিন্তু তার শক্তি অনুযায়ী তাকে বিজেপি সিট দিয়েছে। তার ফলে দেখতে পাচ্ছি যে বিজেপি আমরা 148টা মতো সিটে লড়েছে, একনাথ শিন্ডেকে 80খানা সিট দিয়েছে, আর অজিত পাওয়ারকে 50-55খানা। এবং তুমি স্ট্রাইক রেট দেখো বিজেপি 148খানা সিটের লড়ে তার মধ্যে অলরেডি দেখতে পাচ্ছি 133খানা সিটে বিজেপি এগিয়ে রয়েছে, মানে 133খানা সিটে বিজেপি জিতছে। তার মানে যে স্ট্রাইক রেট প্রায় 90%-এর বেশি। মানে আমি শুরুতে বলেছিলাম মহাকাব্য, এটা হচ্ছে এপিক। এটা মানে বিজেপি আজকে একটা নতুন মাইল ফলক তৈরি করলো মহারাষ্ট্রে। ঠিক আছে, এবার তুমি উল্টো দিকে কংগ্রেসের জোটটা দেখো, বা উদ্ধব ঠাকরেদের জোট। ঠিক আছে, সেখানে পরিষ্কার একটা ভোটের যে কি
মন্ত্র নিয়ে যাচ্ছে, কি প্রচার, সেখানে একটা একটা অ্যাম্বিগুইটি রয়েছে। কংগ্রেস অনেক বেশি ফোকাস করেছে মারাঠা সেন্টিমেন্ট, মারাঠা। লোকাল রিজনাল যে রিপ্রেজেন্টেশন এবং কাস্টের ইকুয়েশন সেই দিকটা দুর্বল হয়ে গেছে। এক, দুই হচ্ছে 288খানা সিটের মধ্যে সবাই প্রায় ইকুয়াল নাম্বার অফ সিটে লড়েছে। আরে মহারাষ্ট্রে তোমার বম্বে এবং থানে বাদ দিয়ে আর কিছু জায়গা বাদ দিয়ে তোমার শিবসেনার উদ্ধব ঠাকরে কোনো শক্তি নেই। উদ্ধব ঠাকরে 87খানা সিট নিয়ে বসে আছে। শরদ পাওয়ার তার পার্টির অত স্ট্রেংথই নেই, সে 87খানা সিট নিয়ে বসে আছে। কংগ্রেস 103খানা সিটে লড়েছে। অথচ মহারাষ্ট্রে অন্তত 200খানা সিট আছে যেখানে কংগ্রেসের স্ট্রং অর্গানাইজেশনাল স্ট্রেংথ রয়েছে। তুমি আজকের ভোটের ফলাফল যদি দেখো, তুমি দেখবে যে লোকসভা ভোটের সঙ্গে যদি কম্পেয়ার করো, তুমি দেখবে এই যে ভোট শেয়ারের ক্ষেত্রে কংগ্রেসের ভোট শেয়ার কিন্তু লোকসভা ভোটের সময় যা ছিল তার থেকে খুব একটা কমেনি। কংগ্রেসের ভোট শেয়ারটা লোকসভা ভোটের থেকে 1%ও কমেনি। উদ্ধবের হিউজ ভোট শেয়ার কমেছে 2-3%। এনসিপির মানে শরদ পাওয়ারের ভোট শেয়ার কমেছে। তার কারণ কি, তাদের ওখানে ক্ষমতা নেই, ওইখানে গিয়ে লড়েছে। কিন্তু তুমি বিজেপি দেখো, যার যেখানে যতটা শক্তি সেই অনুযায়ী তোমার আসন বন্টন করেছে, তার রেজাল্ট পেয়েছে। এবং আজকের যে রেজাল্ট, সেটা তো শুধুমাত্র সুইপ করেছে বিজেপি বা একনাথ শিন্ডেরা বললে কম বলা হবে। সেটা হচ্ছে যে মানে একদম বিরোধীদের প্রায় ধুয়ে মুছে দিয়েছে এরকম একটা রেজাল্ট। এই রেজাল্ট বিজেপির কিন্তু কোশ্মিন কালে মহারাষ্ট্রে হয়নি। এটা একটা নতুন একটা মাইলস্টোন বিজেপি তৈরি করলো। মহারাষ্ট্রের যে ফলাফল আমরা দেখলাম, জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব পড়তে চলেছে? দেখো, জাতীয় রাজনীতি পরের কথা, আগে আসতে হবে মহারাষ্ট্রে কি হতে চলেছে। এই যে মহারাষ্ট্রের চিফ মিনিস্টার এখন একনাথ শিন্ডে রয়েছেন, কিন্তু একনাথ শিন্ডে আজকে দেখো কটা সিট পেয়েছে একনাথ শিন্ডের পার্টি দেখতে পাচ্ছি যে 57খানা সিট পেয়েছে 80টায় লড়ে, আর বিজেপি 133খানা সিট পেয়েছে। তার মানে 1/3 সিট পেয়েছে বিজেপির একনাথ শিন্ডে। এবার তো বিজেপির ন্যাচারাল ডিমান্ড হয়ে যাবে যে মুখ্যমন্ত্রী পদের দাবি, মুখ্যমন্ত্রী পদ। এবং এইটা কিন্তু এমন নয় যে আজকে বিজেপি বিগ ব্রাদার অ্যাটিটিউড দেখাবে বলে আর একনাথ শিন্ডেকে চিফ মিনিস্টার করা যাবে না, আমরাই তো সবচেয়ে বেশি সিট পেয়েছি। এইটা শুধু অমিত শাহের বা দেবেন্দ্র ফডনবিসের কথা হবে না, এটা হচ্ছে কর্মীদের কথা হবে। ঠিক আছে, মানে ধরো আজকে বিজেপির যারা ছোট ছোট কর্মী, নিচুতলার কর্মী, তাদের কাছে কি অ্যাসপিরেশন হবে। আমরা 133, ধরো পশ্চিমবঙ্গে 2011 সালে কংগ্রেস আর তৃণমূলের জোট হয়েছিল, তো তৃণমূল থেকে কংগ্রেস 40-42টা সিট পেয়েছিল, তৃণমূল প্রায় 200টি আসন পায়। তো মানে 170 না কত, আমার ঠিক এক্স্যাক্টলি নাম্বারটা এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু যাই হোক, তো তখন যদি বলা হতো যে কংগ্রেসের চিফ মিনিস্টার হবে, মানতো তৃণমূলের কর্মীরা, আগুন জ্বলে যেত, নবান্ন ঘিরে নিত, মহাকরণ ঘিরে নিত। তার ফলে নিচুতলার কর্মীদের বোঝানো যাবে না, এটা হচ্ছে একটা ন্যাচারাল অ্যাসপিরেশন, সহজাত একটা দাবি উঠবে যে আমাদের চিফ মিনিস্টার হোক। তার ফলে আজকে দেবেন্দ্র ফডনবিসের কতটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে বা অমিত শাহর কতটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে যে মহারাষ্ট্রে নিজেদের চিফ মিনিস্টারকে বসানো, তার চেয়ে ন্যাচারালি বিজেপির কর্মীদের উন্মাদনা এবং উৎসাহ অনেক বেশি হবে যে বিজেপির চিফ মিনিস্টার হোক। তার ফলে আগামী কয়েকদিন মহারাষ্ট্র পলিটিক্স উইল বি ভেরি ইন্টারেস্টিং। এবং একনাথ শিন্ডের এই যে 57খানা বিধায়ক নিয়ে যে একনাথ শিন্ডের পার্টি, বিজেপির যে আমি গত 1-1.5 বছর 2 বছর 3 বছরের যে আমি ট্রেন্ড দেখছি, একনাথ শিন্ডের এই পার্টি থাকবে কিনা, তা কতটা ভেঙে বিজেপির দিকেও আবার চলে যাবে, এটা নিয়েও আমার একখানা, বা অজিত পাওয়ার এই যে 41খানা আসন নিয়ে অজিত পাওয়ার তার এনসিপিকেও কতটা ধরে রাখতে পারবে আমার সংশয় আছে। পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল অনেকটাই কংগ্রেসকে গ্রাস করে নিয়েছিল, কংগ্রেসের সাথে কংগ্রেসকে শরিক করে ভোটে জিতে কংগ্রেসকেই প্রায় গ্রাস করে নিয়েছিল তৃণমূল, কংগ্রেস থেকে পালে পালে বিধায়ক চলে এসেছিল তৃণমূলে, এখানেও তাই হতে পারে। কিন্তু সেটা পরের কথা, আজকের যে স্টোরি সেটাতে বলা যেতে পারে যে বিজেপির একটা ন্যাচারাল ডিমান্ড উঠে যেতে পারে মহারাষ্ট্রের চিফ মিনিস্টারের পোস্ট নিয়ে। ঠিক আছে, কারণ এই যে হিউজ ভিক্টরি, তারপরে এটা ইনএভিটেবল হয়ে যেতে পারে। আর কংগ্রেসের কাছে এটা অবশ্যই একটা বড় বিপর্যয়, এবং কংগ্রেসকে এখান থেকে শিখতে হবে। কংগ্রেস জানি না শিক্ষা নিতে পারবে কিনা। একটা বড় কারণ হচ্ছে যে কংগ্রেসে মহারাষ্ট্রে যে লোকসভা ভোটে বিপুলভাবে জিতলো, তারপরে সেই মোমেন্টামটা ধরে রাখতে পারলো না। তার কারণ একটা হতে পারে কংগ্রেসের কমপ্লিসেন্সি,
আমি নিজে লোকসভা ভোটের পরে দিল্লিতে রাহুল গান্ধীর ডাকা নৈশভোজে আমি থেকে দেখেছি, তখন একটা কংগ্রেসের রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতাদের মধ্যে এমন একটা ভাব যেন তারা প্রায় সরকারই গঠন করে ফেলেছে। ঠিক আছে, সেই নৈশভোজের যে পরিবেশ, তাতে মনে হচ্ছে যেন এটা লোকসভা ভোটে জয়ের একটা পরিবেশ। তো কংগ্রেস অনেক বেশি দ্রুত কমপ্লেসেন্ট হয়ে যায়, এবং হরিয়ানা ভোটেও তাই দেখেছি, কংগ্রেসের নিজেদের মধ্যে খেইতে হরিয়ানাতে হেরেছে, এবং হরিয়ানাতে হারা কংগ্রেসকে যে হারার ফলে কংগ্রেস একটা মোমেন্টাম লুজ করেছে, তারও একটা ফল কিন্তু দেখা গেছে আজকে মহারাষ্ট্রের ভোটে। সুতরাং আজকের ভোট সেটা কংগ্রেসের জন্য অনেকটাই ডিমোরালাইজিং, আর বিজেপির অনেক কিছু নীতির মাঝখানে, ইভেন এই যে আদানি কাণ্ড ঘটে গেছে এবং সেটা নিয়েও যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা প্রচার চলছে, এই নীতির মাঝখানেও বিজেপির কাছে আজকে মহারাষ্ট্রের বিজয় একটা বড় ব্যাপার, একটা বিগ ফিলিপ। তো এখন দেখা যাক। তো সুতরাং এইটার যে একটা প্রভাব সর্বভারতীয় স্তরে বিজেপিকে যে কনফিডেন্স বাড়াবে, সেটা নিয়ে কোনো সংশয় নেই। আর অনেকে বলতে পারে যে দুটো স্টেটে ইলেকশন ছিল, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র, সেখানে 1:1 হয়েছে, একটা এনডিএ জিতেছে, একটা ইন্ডিয়া জিতেছে, কিন্তু ঝাড়খণ্ড একটা ছোট স্টেট, আর মহারাষ্ট্র হচ্ছে যে ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। ঠিক আছে, সেইটাকে নিজেদের দখলে রাখা, মুম্বাইকে নিজেদের দখলে রাখা একটা বড় ব্যাপার। নিঃসন্দেহে আজকের বিজেপির জয়টা একটা মহাকাব্যিক জয়। বিধানসভা নির্বাচনে বিজেপির যে ফল, তারপরে জাতীয় রাজনীতিতে এর প্রভাব কতটা পড়ে সেদিকে আমাদের নজর থাকবে, এবং অন্যদিকে কংগ্রেস যে বিপর্যয়ের মধ্যে পড়লো, সেই বিপর্যয় কতটা কাটিয়ে উঠতে পারে সেদিকেও আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।